গাড়িটা এসে থামলো গেটের সামনে। পুরো বাড়িটা এখন শুনশান নীরবতা। নুরাইন গাড়ি পার্ক করে নেমে কায়ানের দিকে দরজাটা খুলে দিল। কায়ান তখনও সিটে মাথা হেলিয়ে বসে আছে। ওর চোখে দুটো লালচে হয়ে আছে, আর চোয়ালের পেশিগুলো শক্ত। রাগটা এখনও ভেতরে থেকে পুরোপুরি ধুয়ে মুছে যায়নি। নুরাইন গভীর একটা শ্বাস নিয়ে কায়ানের হাতটা আলতো করে ধরল। কায়ানের ভেজা হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে শান্ত গলায় বলল, নেমে এসো কায়ান, বাড়ি চলে এসেছি আমরা। কাহিল আর খেপাটে অভয় নিয়ে কায়ান গাড়ি থেকে নামলো, আর নুরাইন কায়ানকে সোজা ওপরের রুমে নিয়ে এলো। নুরাইন কায়ানকে বিছানায় একপাশে বসিয়ে দিল। কায়ান বড় বড় নিঃশ্বাস ফেলছিল। ভেজা সাদা শার্টের বুকে লেপ্টে আছে। কায়ান, শান্ত হও, যা হওয়ার তা হয়ে গেছে। প্লিজ এবার একটু চুপচাপ বসো। কায়ান এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার ধীর গতিতে চোখ তুলে নুরাইনের দিকে তাকালো। নুরাইনের ব্লু শাড়ি পরিহিত মায়াবী রূপ, কাজল কালো চোখের ব্যাকুলতা কায়ানের ভেতরে জ্বলন্ত আগুনটাকে এক নিমেষের জল ঢেলে শান্ত করে দিল। আর কোনো কথা বাড়ালো না, লক্ষ্মী ছেলের মতো চুপচাপ বিছানায় বসে রইল। কায়ানকে ওভাবে শান্ত হতে দেখে নুরাইন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু কায়ানের পুরো শরীর ভেজা। নুরাইন কাল বিলম্ব না করে সোজা কায়ানের ওয়ার্ড্রোবের কাছে গেল। সেখান থেকে একটা আরামদায়ক কালো টি শার্ট আর একটা ট্রাউজার বের করে নিয়ে কায়ানের সামনে এসে দাঁড়ালো। জামা কাপড়গুলো কায়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। এই ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি এখন ফ্রেশ হতে যাব না, আমার ভালো লাগছে না। যেতে হবে কায়ান, নিজের শরীরের দিকে তাকিয়ে দেখছো কী অবস্থা করেছো। যাও বলছি। বললাম তো যাব না। এগুলো পরে নাও, আগে ফ্রেশ হয়ে আসো। কায়ান কাপড়গুলোর দিকে তাকিয়ে রইল। ইচ্ছা করছে না, করলেও যাবে, না করলেও যাবে। আমি ঠিক আছি। নুরাইন ভ্রু কুঁচকে তাকালো। এ অবস্থাকে তুমি ঠিক থাকা বলো? যাও। কয়েক সেকেন্ড স্থির থেকে শেষ পর্যন্ত কাপড়গুলো হাতে নিল কায়ান। বাথরুমের দিকে হাঁটতে হাঁটতে শুধু একবার পেছনে তাকালো। এদিকে নুরাইনের নিজেরও ফ্রেশ হওয়া দরকার। নেটের শাড়িটা পরেও নিজেও বেশ অস্বস্তি বোধ করছিল। সারাদিনের ক্লান্তি, পার্টির কোলাহল আর কিছুক্ষণ আগের অস্বস্তিকর ঘটনাগুলো যেন এখনও শরীর জুড়ে লেগে আছে। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। নিজের রুমে গিয়ে নুরাইন খুব দ্রুত নীল শাড়িটা গা থেকে খুলে ফেলল। গয়নাগুলো সরিয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আলগা করে একটা সাধারণ পনিটেল করে নিল। আলমারি থেকে একটা আরামদায়ক ঢিলেঢালা থ্রি পিস বের করে নিল। একটু পরে নুরাইন আবার কায়ানের ঘরে ফিরে এলো। ঘরে ঢুকতেই দেখলো কায়ান ইতিমধ্যে টি শার্ট পরে সোফায় বসে আছে। চুলগুলো এখনও ভেজা। রাগটা যেন ধীরে ধীরে স্তব্ধ হয়ে এসেছে, কিন্তু অস্থিরতা এখনও রয়ে গেছে। নুরাইন ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বলল, কায়ান দেখো, তোমাকে অনেক ধন্যবাদ। আজ যেভাবে তুমি আমার পাশে এসে দাঁড়ালে, যেভাবে আমাকে পরিস্থিতি থেকে আগলে নিলে, তার জন্য আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। তবে কায়ান, একটা কথা সবসময় মনে রাখবে, জীবনের রাগটা সবসময় নিজের কন্ট্রোলে রাখতে হয়। আজ তুমি যা করেছো তা কেবল আমার সুখের জন্য করেছো ঠিকই, কিন্তু অতিমাত্রায় রাগ মানুষের নিজেরই ক্ষতি করে। তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো, তবে সেই সুযোগটা অন্য কেউ নিতে পারে। আমি চাই না আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। কায়ান চুপচাপ শুনছে, শুধু ছোট করে বলল। এই ঘটনার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। কায়ান আর নুরাইনের মধ্যকার সম্পর্কটা এক অদ্ভুত নীরবতায় মোড়ানো ছিল। কায়ান আগের চেয়েও কিছুটা শান্ত হলো। নুরাইনকে ঘিরে ওর ভেতরে পজিটিভনেসটা বেড়েই চলেছে। বিকেলে নুরাইন শপিং মলে এসেছে। এখানে একটা ক্যাফেতে অফিস শেষে কায়ান ও বন্ধুদের নিয়ে বসেছে। নুরাইনের ক্যাফের লাউঞ্জ এরিয়ার এক কোণের দিকে চোখ গেল। সেখানে কায়ান ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। স্যাম, রাফি আর ওদের সার্কেলে আরও কয়েকজন আছে, তবে সবচেয়ে বেশি নুরাইনের ছোট আটকালো কায়ানের ঠিক পাশে ঘনিষ্ঠ হয়ে বসে থাকা মেয়েটির দিকে। মেয়েটি জেনি কায়ানের খুব কাছাকাছি ঘেঁষে বসে হাসি মুখে কি যেন বলছিল। নুরাইনকে ওপাশ দিয়ে হেঁটে যেতে দেখেই জেনির চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। কায়ানের নুরাইনের প্রতি বাড়তি মনোযোগ, দুর্বলতা জেনি অনেকদিন ধরে খেয়াল করেছে। আজ নুরাইনকে একা পেয়ে কায়ানের সামনে ছোট করার একটা মোক্ষম সুযোগ খুঁজতে লাগলো। জেনি কায়ানের পাশ থেকে উঠে এসে নুরাইনের যাওয়ার পথ আগলে দাঁড়ালো। ওহো, লুক হু ইজ হিয়ার, আমাদের মস্ত বড় কর্পোরেট লেডি, তা একা একা এখানে কি করছেন? জেনির এমন আকস্মিক অভদ্র আচরণে কায়ান আর ওর বন্ধুরা এগিয়ে এলো। কায়ান তৎক্ষণাৎ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ দুটো শুরু হয়ে এলো। নুরাইন নিজের জায়গায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অত্যন্ত ঠান্ডা চোখে জেনির দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় না আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাকে কোনো কৈফিয়ত দিতে হবে মিস। রাস্তা ছাড়ুন, আমার তাড়া আছে। নুরাইনের এই অবজ্ঞা জেনির অহংকার গিয়ে আঘাত করলো। ও আরও এক কদম এগিয়ে এসে নুরাইনের মুখের সামনে আঙুল উঁচিয়ে বলল, রাস্তা ছাড়বো? নিজেকে ভাবেন কি আপনি? কায়ানের ফ্যামিলির দয়া এই পজিশনে এসে আজ এত অহংকার? আসলে আপনাদের মতো মেয়েদের কোনো ক্লাস থাকে না। রূপ আর কাজের বাহানা দিয়ে কীভাবে বড় ঘরের ছেলেদের ফাঁদে ফেলতে হয় তা আপনারা খুব ভালো করেই জানেন।
কায়েনের আশেপাশে এভাবে ঘুরঘুর করা বন্ধ করুন। আপনার মতো সস্তা মেয়েকে চেনি। শাট আপ। দূর থেকে কায়েন বাঘের মতো গর্জে ওঠে, কিন্তু কায়েন এসে পৌঁছানোর আগে জেনির মুখে পড়ল চড়। ঠাস। নুরাইনের ডান হাতের শক্ত চড়টা সরাসরি জেনির গালে গিয়ে আশ্রয় পড়েছে। চড়ের তীব্রতায় জেনি টাল সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল। নিজের গালে হাত দিয়ে অবিশ্বাস্য চোখে নুরাইনের দিকে তাকিয়ে রইল। স্যাম আর রাফি হা হয়ে দাঁড়িয়েছে। নুরাইন নিজের হাতটা নামিয়ে জেনির চোখের দিকে তাকালো। নিজের মুখ সামলে কথা বলবেন মিস। আমি নিজের যোগ্যতায় আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি, কারো দয়া নয়। আর ক্লাস? তোমার মতো একটা মেয়ের মুখে ক্লাসের কথা মানায় না, যে প্রকাশ্যে দিবালোকে অন্যের চরিত্র নিয়ে সস্তা মন্তব্য করে। এরপর যদি আমার সামনে দাঁড়িয়ে একটাও বাজে শব্দ উচ্চারণ করেছো, তবে এর চেয়েও খারাপ কিছু হবে। কায়েন নুরাইনের ঠিক পাশে এসে দাঁড়িয়েছে। ও জেনি দিয়ে একবারও তাকালো না। কায়েনের সমস্ত নজর নুরাইনের ওপর। নুরাইনের এই তীব্র আত্মসম্মানবোধ তেজ দেখে কায়েনের বুকের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। নুরাইন জেনির দিকে শেষবারের মতো এক অবজ্ঞা সুযোগ তীব্র চাউনি হেনে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের কাঁধের সাইড ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। নুরাইন চোখের আড়াল হতেই জেনি নিজের গালে হাত দিয়ে কান্নায় ভেঙে পড়ল। কায়েনের দিকে এগিয়ে গিয়ে শার্টের হাতটা চেপে ধরে আহ্লাদি গলায় বলল, বেবি, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলে। ও আমার গায়ে হাত তুললো, আর তুমি ওকে একটা কথাও বললে না, জাস্ট দেখলে। কায়েন এক ঝটকায় নিজের শার্টের হাতা থেকে জেনির হাতটা সরিয়ে দিল। কায়েনের চোখ দুটো তখনও নুরাইনে যাওয়ার পথে দিকে স্থির ছিল। জেনির কান্নাকাটি আকুলতা কায়েনের মনে বিন্দুমাত্র দাগ কাটল না, উল্টো জেনির প্রতি বিরক্ত আরও চড়ে গেল। মুখ সামলে কথা না বলে চড় খেতে হয় জেনি, এটা তোমার আগে বোঝা উচিত ছিল। আর ও যা বলেছে একদম ঠিক বলেছে। কথাটা বলে কায়েন আর জেনির দিকে তাকালো না। পকেটে হাত গুজে নিজের টেবিলের দিকে ফিরে এলো। স্যাম আর রাফি এতক্ষণ হা হয়ে পুরো দৃশ্যটা দেখছিল। কায়েন টেবিলে এসে বসতেই স্যাম একটা লম্বা নিঃশ্বাস ফেলে টেবিলের উপর ঝুঁকে বসলো। ভাই রে ভাই কায়েন, এটা তুই কাকে তোর লাইফে জড়িয়েছিস? এই মেয়ে তো সাধারণ কোনো কর্পোরেট লেডি নাই, তো আস্ত একটা আগুন। রাফি ও স্যামের কথায় সুর মিলে মাথা নেড়ে বলল, ঠিক বলেছিস স্যাম। ভাবছিলাম এত শান্ত গভীর একটা মেয়ে, কিন্তু আজ যেভাবে জেনিকে এক জোরে সাইড করে দিল, ওনার চোখের তেজ দেখে আমার নিজেরই বুক কেঁপে উঠছে। জাস্ট আনবিলিভেবল। বন্ধুদের মুখে নুরাইনের এমন বর্ণনা শুনে কায়েনের ঠোঁটের কোণে এক চিলতে রহস্যময় হাসি ফুটে উঠল। চেয়ারের পিঠে গা এলিয়ে দিল। কফির কাপটা হাতে দিয়ে নিয়ে জানালার বাইরে চলে যাওয়া নুরাইনের দিকে তাকিয়ে রইল। বলল, উনি তো এমনই, চারপাশ ঝলসে দেয়। কাহিনীর এক লাইনে উত্তরে গভীরতার চোখের সম্বন্ধ দিকে স্যাম আর রাফি একে অপরের দিকে তাকালো। তারা খুব ভালো করে বুঝতে পারলো এই বেপরোয়া কায়েন আজ নুরাইনের আগুনের শিখায় পুড়ে ছারখার হতে চলেছে। ক্যাফে থেকে বের হয়ে আসার পরও নুরাইনের বুকের ভেতরে পুরোপুরি শান্ত হয়নি। জেনির মতো একটা মেয়ের মুখে এমন নোংরা অপবাদ শুনে নিজের রাগ ধরে রাখতে পারেনি। গাড়িতে এসে বসার পর স্টিয়ারিংয়ে হুইলের ওপর দুই হাত রেখে কিছুক্ষণ চোখ বন্ধ করে এলো। কেন যেন জেনির কথার চেয়েও কায়েনের পাশে ওই মেয়েটার এমন ঘনিষ্ঠ হয়ে বসে থাকাটা নুরাইনকে বেশি পুড়িয়েছে। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। এদিকে ক্যাফেতে বন্ধুদের আড্ডার বেশিক্ষণ জমল না। কায়েনের মনটা চটপট করছিল। ও স্যাম আর রাফিকে বিদায় জানিয়ে নিজের বাইকটা নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে পড়ল। বাইকের গতি আজ অন্য দিনের চেয়েও বেশি। মাথায় শুধু নুরাইনের ওই তেজস্বী মুখটা ঘুরপাক খাচ্ছে। সন্ধ্যা নামার মুখে কায়েন এসে পৌঁছালো। মিসেস আলিয়া এখনও এক এনজিওর মিটিং থেকে ফেরেনি। কায়েন ড্রয়িং রুমে পেরিয়ে সোজা দোতলার করিডোরে রুমের সামনে গিয়ে দাঁড়ালো। কায়েন দরজা ঠেলে ভিতরে ঢুকলো। নুরাইন ব্যালকনির দরজাটা খুলে জানলার পাশে দাঁড়িয়ে আছে, চুলগুলো পিঠের উপর ছড়ানো। ক্যাফের সেই রুদ্র মুহূর্তে এখন যেন এক স্নিগ্ধ নদীতে রূপ নিয়েছে। কায়েন ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক পেছনে দাঁড়ালো। কায়েনের শরীর থেকে চেনা পারফিউমের সুবাস নুরাইনের নাকে পৌঁছাতে পিছন ফিরে তাকালো। কায়েনের চোখ দুটো আজ অন্যরকম গভীর দেখাচ্ছিল। কিছু বলবে কায়েন? কায়েন কিছুক্ষণ কোনো উত্তর দিল না, শুধু স্থির দৃষ্টিতে নুরাইনের চোখের দিকে তাকিয়ে রইল। দুজনের মাঝখানে নীরবতাটাকে আরও গভীর করে তুলেছে। কয়েক মুহূর্ত পর কায়েন ধীর গলায় বলল, আজ আপনি ঠিক আছেন তো? নুরাইন একটু অবাকই হলো। এতক্ষণ ভেবেছিল ক্যাফের ঘটনাটা নিয়ে কায়েন হয়তো রাগ করবে কিংবা জেনিকে চড় মারার জন্য প্রশ্ন করবে, অথচ ছেলেটার প্রথম প্রশ্ন ছিল ওর খোঁজ নেওয়া। চলবে।